ছাত্র আন্দোলনে প্রাইভেট ইউনিভার্সিটি কিন্তু একটা গেম চেঞ্জারের মতো অবদান রেখেছে। আপনার কি মনে হচ্ছে যে প্রাইভেট ইউনিভার্সিটির যে মানুষগুলো বা যে ছাত্রগুলো তারা কি কোনোভাবে একটু উপেক্ষিত হচ্ছে এই মুহূর্তে? অবশ্যই। বিং এ স্টুডেন্ট অফ ঢাকা ইউনিভার্সিটি, আমার কাছে মনে হচ্ছে এই সত্যতা অনেকে এটা স্বীকার করতে চায় না, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতর থেকে শুরু করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্রলীগ, পুলিশ সবাই পিটিয়ে একেবারে নিয়ন্ত্রণে নিয়ে আসার চেষ্টা করছিল, ওই মুহূর্তে যদি প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টরা রাস্তায় নেমে না আসতো, তাদের রক্ত যদি রাজপথ রঞ্জিত না হতো, এই আন্দোলনটা থেমে যাইতে পারতো। সো এই আন্দোলন যে বেঁচে ছিল, এই জায়গায় তাদের একটা সীমাহীন অবদান আছে। এই ব্যাপারটাকে কেউ যদি অস্বীকার করে, আমি নিজে বলছি এইটা হবে প্রচণ্ড নির্লজ্জপনা এবং একটা মিথ্যাচার। তাদেরকে যে বিভিন্ন জায়গায় উপেক্ষিত করা হয়েছে, এই ব্যাপারটার আমি নিন্দা জানাচ্ছি। তাদেরকে প্রপার রেসপেক্ট এবং অ্যাকনলেজ করা উচিত ছিল। প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের পর আমার কৃতজ্ঞতাটা আরেকটা জায়গায় আছে। আপনি চিন্তা করে দেখেন যে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা কিন্তু বিসিএস ক্রেজে ভুগে বেশি। প্রাইভেট ইউনিভার্সিটির অনেক স্টুডেন্টরা কখনো সরকারি চাকরির পরীক্ষাও দিবে না, এমন বহু স্টুডেন্ট আছে। ইনফ্যাক্ট অধিকাংশই তো এই মতে। তারপরেও তারা রাস্তায় নেমেছে। মানে পাবলিক ইউনিভার্সিটির স্টুডেন্টরা প্রথম যে কারণে রাস্তায় নেমেছিল, পরবর্তীতে এটা সরকার পতনের আন্দোলন হয়ে যায়, কিন্তু প্রথম যে মুহূর্তে নেমেছে সেটা অ্যাবসলিউটলি কোটা ওরিয়েন্টেড ছিল। তো প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের তো কোটার কোনো দরকারই নেই, কারণ তারা সরকারি চাকরির দিকে আগাই না। কিন্তু তাদের স্যাক্রিফাইসটা তাহলে দেখেন, পিওরলি দেশের স্বার্থে এবং দেশের মানুষের স্বার্থে তারা নেমে পড়েছিল। তাদের কিন্তু ওই চাকরিরও ইন্টারেস্টটা ছিল না। কিন্তু এই ব্যাপারটা না অনেকে স্বীকার করতে চায় না, এটা খুবই প্যাথেটিক লাগে। এবং আমার কাছে মনে হয় তাদের এই সাপোর্ট যেটা ছিল, এই সাপোর্টটা যে কত গুরুত্বপূর্ণ ছিল। ইনফ্যাক্ট আপনি আরেকটা হিসাব করে দেখতে পারবেন, প্রাইভেট ইউনিভার্সিটির স্টুডেন্টদের কি পরিমাণ লাশ পড়েছে, এটা কিন্তু আপনি গুণে হিসাব করতে পারবেন না। তারা কোনদিন সরকারি চাকরির পরীক্ষাও দিত না। এমন অনেক আমার নিজের অনেক স্টুডেন্ট ছিল প্রাইভেট ইউনিভার্সিটিতে বিভিন্ন জায়গায় পড়ে, তাদেরকেও তো আমি দেখেছি। সো এই বাস্তবতাটাও আমি জানি। সো আমি চাই তাদেরকে প্রপার অ্যাকনলেজ করা হোক। আমার মনে হচ্ছে যে আমরা আরো অনেক রাজনৈতিক বিষয় এবং সমসাময়িক বিষয় নিয়ে কথা বলবো, কিন্তু তার আগে একটু অন্যরকম গেমস খেলতে চাই। গেমসটা এটা হচ্ছে একটা র্যাপিড ফায়ার। হ্যাঁ, আপনাকে কিছু নাম বলা হবে, সেটা হতে পারে রাজনৈতিক ব্যক্তি, হতে পারে কোনো তারকা, হতে পারে কোনো পরিচিত মুখ, হতে পারে কোনো সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার। আপনি তাদেরকে এক একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওকে, মনে হচ্ছে ভয়ঙ্কর কোনো খেলার দিকে পড়ে যাচ্ছি। ভয়ঙ্কর কোনো খেলা না, আপনি যত ভয়ঙ্কর খেলা খেলেন তেমন কোনো খেলা না। তবে আমরা শুরু করতে পারি। ওকে, লেটস সি। জাস্ট একটা বিশেষণে বিশেষায়িত করবেন। ওবায়দুল কাদের। কাওয়া। আচ্ছা, তারেক রহমান। আমরা যখন খুবই ছোট ছিলাম, সে তখন রাজনীতি করেছে, কিন্তু তার রাজনীতিটাকে চোখের সামনে আমি দেখি নাই। কিন্তু তার যদি রাজনীতি করতে হয়, আমি চাই নতুন বাংলাদেশের রাজনীতিতে কিভাবে অ্যাডপ্ট করা যায় সেই দিকে তার আগানো উচিত। সজীব ওয়াজেদ জয়। আমি তাকে সবসময় একটা নামে বিশেষিত করতাম, যে জাতির ভাগিনা। ডিবি হারুন। ভাতের হোটেলকে নিয়ে আমার মনে হয় খুব বেশি কথা বলা উচিত না, কারণ ভাতের হোটেল বন্ধ হয়ে গেছে। মোহাম্মদ আলী আরাফাত। কুমড়ো পটাশ। তার একটা সুচিন্তা ফাউন্ডেশন ছিল, আমি সবসময় বলতাম কুচিন্তা ফাউন্ডেশনের জনক আরাফাত। নায়ক রিয়াজ। দালাল। বিচারপতি মানিক। বিচারপতি মানিকের মতো মানিক যে জায়গায় অ্যাপিলেট বিভাগের বিচারপতি ছিল, এটা এন্টায়ার বাংলাদেশের জন্য একটা লজ্জার। জুনায়েদ পলক। সে তো হইল আমাদের খাজা টাওয়ারের বিজ্ঞানী মানুষ। নেট চোখের পলকে পলকে যেভাবে নেট চলে যাওয়ার ব্যাখ্যাগুলা দিয়েছে, এটা মনে হয় যে পৃথিবীর এটার একটা মিম পেজ হওয়া উচিত, যে চোখের পলকে পলকে কিভাবে ইন্টারনেট চলে যায় এবং খাজা টাওয়ারের যে ব্যাখ্যা সে দিত। সো এবং তার ওয়াইফ, ইন্টারেস্টিংলি, শুধুমাত্র প্রাইভেট পড়িয়ে কিভাবে কয়েকটা ফ্ল্যাট করা যায় এই ব্যাপারে একটা পিএইচডি রিসার্চ হওয়া উচিত, যে পলকের ওয়াইফ কিভাবে প্রাইভেট পড়িয়ে কয়েকটা ফ্ল্যাটের মালিক হলো এবং বিপুল পরিমাণ সম্পদ গড়ে তুললো। আপনি কি এই ব্যাপারে রিসার্চ করেছেন? না, আমার রিসার্চ করা হয়নি বিস্তারিত এই ব্যাপারে। সামনে কি ভিডিও আসবে? এই ব্যাপারে আমি করতে চাই না। কেন? কারণ আমার মনে হয় এর চেয়েও বড় বড় কিছু কাজ করার টাইম এখন। মাশরাফি বিন মুর্তজা। একটা সময়ে তাকে আমি ভাবতাম ক্রিকেট খেলে হয়তোবা দেশটাকে সামনে এগিয়ে নিতে পারবে, কিন্তু যেদিন থেকে সে ভোট চোরের দোসর হয়ে গেল, সেদিন থেকে তার ক্রিকেটার হিসেবে তার যে রেসপেক্টটা ছিল আমার মনে
তারপর থেকে আর কোনো রেসপেক্ট নেই। কিন্তু তিনি কিন্তু একটা ভিডিও বার্তা বা একটা গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি কনফেস করেছেন যে তার ভুল হয়েছিল, তিনি কথা বলতে পারেন, তিনি দুইবারের ভোট চোর। রাজনৈতিক চাপে কথা বলতে পারেন, রাজনৈতিক চাপে কথা বলতে পারে নাই। সে কি 2018 ইলেকশনে কি হয়েছে, 2024 ইলেকশনে কি হয়েছে, হওয়ার পরে সে পদত্যাগ করতে পারে নাই? তখন শেখ হাসিনার যদি পতন না ঘটতো সে কি এসে কনফেস করতো না। সো এই জায়গাটা দিয়েই বুঝে নেন যে সে কি সিস্টেমের ভিতরে ঢুকে গিয়েছে। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সন্ত্রাসী, একজন পারফেক্ট সন্ত্রাসী। কারওয়ান বাজারের মার্কেট থেকে কি পরিমাণ টাকা প্রতি রাতে সে তুলতো এবং দেশের যত গুম খুন যা হতো তার পেছনে কিভাবে